ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ারের নাউন পোস্ট মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জানব নাউন পোস্ট মডিফায়ার্স কী। নাউন পোস্ট মডিফায়ার্স হলো যে সমস্ত মডিফায়ার্সগুলো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে থাকে, সেগুলো হলো নাউন পোস্ট মডিফায়ার্স। এখন জানবো যে এই নাউন পোস্ট মডিফায়ার্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই নাউন পোস্ট মডিফায়ার্স আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে থাকে। যেমন আমরা একে এইভাবে বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, participle phrase as noun post modifiers। অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার্স হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা জানবো যে প্রেজেন্ট পার্টিসিপল কি এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই দেখব প্রেজেন্ট পার্টিসিপল কি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ভার্ব ওয়ানের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন স্টার্টের সাথে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হয়ে গেল, দেখো স্টার্টের সাথে আইন যুক্ত করেছি, এটি হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময়ই অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। আমরা জানবো যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হলো অ্যাডজেক্টিভ। এখন দেখব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে এবং তারপরে কোনো ওয়ার্ড যুক্ত করতে হবে বা সাম ওয়ার্ডস যুক্ত করতে হবে, তাহলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। অর্থাৎ ভার্ব ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব এবং তারপরে প্লাস সাম ওয়ার্ডস, অর্থাৎ কোনো ওয়ার্ডস যুক্ত করলেই সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন আমি এখানে স্টার্টের সাথে আইএনজি যুক্ত করলাম, স্টার্টিং তারপরে কোনো ওয়ার্ড, যেমন দ্য স্টার্টিং দ্য ওয়ার্ক, কাজটি শুরু করা। ঠিক আছে, তাহলে দেখো এই স্টার্টিং এবং দ্য ওয়ার্ক সম্পূর্ণটি হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার করে দেব। যেমন আই স দ্য গার্ল ড্যাশ অন দ্য স্টেজ। এখানে একটি ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল নাউন পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে এই ইনস্ট্রাকশনটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে কি চেয়েছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ পোস্ট মডিফাই দ্য নাউন হলো নাউনের পরে একটি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। আর আমি একটু আগেই আলোচনা করেছি প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি এখানে কি করব, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসাবো। ঠিক আছে, আর এখানে দেখো দ্য গার্ল হলো নাউন এবং নাউনের পরে একটি মডিফায়ার ইউজ হচ্ছে। তাহলে এখানে একটি ভার্ব ওয়ান প্লাস আইন যুক্ত করো, অর্থাৎ সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে এমন একটি ওয়ার্ড তোমাকে নিয়ে আসতে হবে। আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখলাম অন দ্য স্টেজ, আমি মেয়েটিকে দেখলাম মঞ্চে। এখন মেয়েটিকে আমি দেখেছি কোন অবস্থায় আমি দেখলাম। ঠিক আছে, মেয়েটি কোন অবস্থায় দেখলাম সেই অবস্থাটা এখানে প্রকাশ করলেই তুমি একটি প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে যাবে, অর্থাৎ একটি মডিফায়ার পেয়ে যাবে। মেয়েটি কোন অবস্থায় দেখলাম, আমি যদি এভাবে বলি যে আই স দ্য গার্ল ক্রাইং অন দ্য স্টেজ, আমি মেয়েটিকে কাঁদতে দেখলাম, লাফিং অন দ্য স্টেজ, মেয়েটিকে হাসতে দেখলাম, ডান্সিং অন দ্য স্টেজ, মেয়েটিকে নাচতে দেখলাম, তাহলে এখানে আমি ইউজ করতে পারি ডান্সিং। হ্যাঁ, I saw the girl dancing on the stage.
আমি মেয়েটিকে স্টেজে নাচতে দেখলাম, তাহলে এই ডান্সিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সেটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা অবস্থা বোঝাচ্ছে, আমি মেয়েটিকে স্টেজে নাচা অবস্থায় দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পেরেছ। এখন আসো, এখানে আরেকটি প্রশ্ন চাইতে পারে, কিভাবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে শুধু একটা ফ্রেজ যোগ করবে। ঠিক আছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে। আমি একটু আগে বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্ব ওয়ানের সাথে যখন তুমি আইএন যুক্ত করবে, তারপরে কোনো ওয়ার্ড অথবা কোনো সাম ওয়ার্ডস ইউজ করতে হবে তোমাকে। একটা এক্সাম্পল দেখি, আমি এই এক্সাম্পলটাই আমি দিয়ে তোমাদের বোঝাবো। যেমন ধরো, অন দ্য স্টেজ ছিল, ওইটুকু এখন নেই, তার মানে এইটুকু শুধু থাকবে। আই স দ্য গার্ল, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে আমি কি ইউজ করব? প্রথমে ভার্ব ওয়ান, তারপরে আইএনজি, তারপরে সাম ওয়ার্ডস। তাহলে একটু আগে দেখো, আমি অন দ্য স্টেজ লিখেছিলাম, সাম ওয়ার্ডসের মধ্যে আমি অন দ্য স্টেজটা রেখে দিব, তাহলেই কিন্তু সম্পূর্ণটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা লিখি, আই স দ্য গার্ল, ভার্ব ওয়ানের সাথে ডান্সের সাথে আইএনজি যুক্ত করলাম, ডান্সিং। তারপরে অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ, এইটি হলো পুরোটা হলো একটা ফ্রেজ, অর্থাৎ এই সম্পূর্ণ অ্যান্সারটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ অন দ্য স্টেজ সাম ওয়ার্ডসের মধ্যে রেখেছি আমি। তাহলে এই অন দ্য স্টেজ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি সম্পূর্ণটা কি হয়ে গেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি সম্পর্কে ধারণা নিতে পেরেছ। এখন চলো পরবর্তী নিয়ম। পরবর্তী নিয়ম নিয়ে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার হিসাবে পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজটাও আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানব। পাস্ট পার্টিসিপল কি অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি? পাস্ট পার্টিসিপল হলো যখন কোনো মূল ভার্বের শেষে ডিইডি যুক্ত হয়ে একটি ওয়ার্ড গঠিত হয় এবং সেই ওয়ার্ডটি কোনো নাউনের পরে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো যখন কোনো মূল ভার্বের শেষে ডিইডি টি যুক্ত হয়ে এবং তারপরেও আরও কিছু ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, সেটি হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। চলো আমরা দেখি। এখন যেটি নিয়ে আলোচনা করব, পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউনের পরে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার হতে পারে। তাহলে এখন আমরা দেখে নেই যে পাস্ট পার্টিসিপল কীভাবে গঠিত হয় এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কীভাবে গঠিত হয়। যেমন পাস্ট পার্টিসিপল গঠিত হয় ভার্ব ওয়ানের শেষে যখন আমি ডিইডি টি যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন স্টার্ট, এই স্টার্টের সাথে যখন আমি ইডি যোগ করব, দেখো স্টার্টেড হয়ে গেল। ঠিক আছে, স্টার্টেড। এর অনুরূপভাবে যেমন সেন্ট, যেমন সেন্টের সাথে সেন্টকে যদি আমি সেন্ট লিখি, দেখো সেটি হয়ে গেল টি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আমরা জানি যে সেন্ট, 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 অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের রূপগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে। ঠিক আছে, সেগুলোকে আমরা সাধারণত উইক ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। অর্থাৎ উইক ভার্ব হলো যে সকল ভার্বের অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের রূপ একই রকম থেকে যায়, সেগুলো সাধারণত উইক ভার্ব হিসাবে আমরা ব্যবহার করি। আর স্ট্রং ভার্ব হলো যে ভার্বের রূপটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা সাধারণত ভিন্ন হয়ে থাকে, সেগুলো হলো স্ট্রং ভার্ব। তাহলে আমরা এখন দেখব পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কি। পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্ব ওয়ানের শেষে যখন ডিইডি এবং টি যুক্ত করব প্লাস সাম ওয়ার্ডস।
ওয়ার্ডস প্লাস সাম ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে ডিইডি টি যুক্ত হয়ে এবং তার সাথে কিছু ওয়ার্ডস যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফ্রেজ গঠিত হয় এবং তা কোনো নাউনের পরে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাভ গট দ্য লেটার ড্যাশ বাই মাই ফ্রেন্ড। অর্থাৎ আমার বন্ধু কর্তৃক একটি চিঠি পেয়েছি। আই হ্যাভ গট দ্য লেটার ড্যাশ বাই মাই ফ্রেন্ড। তোমার জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দিবে এরকমভাবে, ইউজ ফার্স্ট পার্টিসিপল পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের পরে একটি ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো আই হ্যাভ গট দ্য লেটার বাই মাই ফ্রেন্ড, আর এখানে লেটার হলো নাউন, তার মানে কি নাউনের পরে আমাকে একটি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমি একটু আগে বলেছি পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হলো ভার্ব ওয়ানের শেষে ডি ইডি এবং টি যুক্ত করে দিব, তাহলেই আমি পাস্ট পার্টিসিপল পেয়ে যাব। তাহলে আমি কি লিখতে পারি, আই হ্যাভ গট দ্য লেটার, আমি একটি চিঠি পেয়েছি, বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধু কর্তৃক একটি চিঠি পেয়েছি। সে চিঠিটা কীরকম ছিল? সে চিঠিটা ছিল যেমন লিখিত চিঠি, রিটেন। আমরা যখন বলবো রাইট, রোট, রিটেন, দেখো রিটেনটা হলো এখানে পাস্ট পার্টিসিপল। আর আমরা একটা কথা মনে রাখবো যে পাস্ট পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ তোমরা মনে রাখবে সকল পাস্ট পার্টিসিপলই অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়ে থাকে। এখানে বলা হয়েছে দেখো আই হ্যাভ গট দ্য লেটার রিটেন বাই মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু কর্তৃক লিখিত চিঠি পেয়েছি। আমি আমার বন্ধু কর্তৃক লিখিত চিঠিটি পেয়েছি। চিঠি লিখিত ছিল, ঠিক আছে, লেখা অবস্থায় ছিল, সেই চিঠিটি আমি পেয়েছি বন্ধুর কাছ থেকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই রিটেনটা এখানে ফার্স্ট পার্টিসিপল। এখন যদি চাই যে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করো, এখানেও ফ্রেজ চাবে, যেমন ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। আমি একটু আগে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখিয়েছি, অনুরূপ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মতোই ব্যবহারটা হবে। যেমন আমি এখানে বাই মাই ফ্রেন্ডটা বাদ দিব, শুধু তোমার জন্য এখানে একটা গ্যাপ দিয়ে দিবে, এই গ্যাপ স্থানে তোমাকে উত্তরটা লিখতে হবে। অর্থাৎ আমি একটু আগে আলোচনা করেছি ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ হলো যে ভার্ব ওয়ানের সাথে যখন ডি ইডি টি যুক্ত করবে এবং তার সাথে সাম ওয়ার্ডস যুক্ত করতে হবে, তাহলে সেটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ এখানে আমি একটু আগে লিখেছিলাম যে আই হ্যাভ গট দ্য লেটার রিটেন লিখব, তারপরে বাকি যে অংশটুকু লিখেছিলাম বাই মাই ফ্রেন্ড, তাহলে বাই মাই ফ্রেন্ড সম্পূর্ণটি হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ সম্পর্কে ধারণা নিতে পেরেছ। এখন আমি পরবর্তী নিয়ম আলোচনা করব। পরবর্তী যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। আমরা শুরুতেই জানব যে ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হলো অথবা ইনফিনিটিভ ভার্বটা কি। ইনফিনিটিভ ভার্ব হলো যে কোনো ভার্বের আগে যখন টু যুক্ত হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে যখন টু যুক্ত হবে তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ভার্ব। আবার ইনফিনিটিভ ফ্রেজটা হবে যখন কোনো ভার্বের আগে টু যুক্ত হবে এবং তারপরে কোনো ওয়ার্ড বা সাম ওয়ার্ডস যুক্ত থাকবে, তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, আমি দুভাবেই ব্যবহার তোমাকে দেখাচ্ছি। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার হিসাবে আমরা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজটা ইউজ করতে পারি। তাহলে আমরা চলো দেখি যে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ কি। ইনফিনিটিভ হলো যখন টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত হবে তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ভার্ব বা ইনফিনিটিভ। যেমন টু
প্লাস ভার্ব ওয়ান স্টার্ট, যেমন টু এর সাথে ভার্ব ওয়ান ইউজ করেছি, এটি হয়ে গেছে টু স্টার্ট, এটি হলো ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, আবার ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ হলো যখন টু এর সাথে ভার্ব ওয়ান যুক্ত করব, তার সাথে সাম ওয়ার্ডস যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন টু স্টার্ট দ্য ওয়ার্ক, যেমন কাজটি শুরু করা, তাহলে পুরোটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখন আমরা একটি এক্সাম্পল দেব, যেমন আই অ্যাম দ্য লাস্ট ম্যান ড্যাশ দ্য প্লেস। তোমার জন্য একটি ইনস্ট্রাকশন দিবে যে ইউজ ইনফিনিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো টু এর পরে যখন ভার্ব ওয়ান যুক্ত হবে তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে আমি এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমি একটি ওয়ার্ড বা টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত একটি ওয়ার্ড নিয়ে আসবো। যেমন আই এম দ্য লাস্ট ম্যান, আমি সর্বশেষ ব্যক্তি, ড্যাশ দ্য প্লেস। ড্যাশ দ্য প্লেস মানে কি? স্থানটা ত্যাগ করা সর্বশেষ ব্যক্তি আমি। আমি যদি এইভাবে অর্থটা প্রকাশ করি যে আমি স্থানটি ত্যাগ করা, টু লিভ। ঠিক আছে, স্থানটি ত্যাগ করা সর্বশেষ ব্যক্তি হলাম আমি। তাহলে এখানে আমি যদি টু লিভ দেই তাহলে অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। দেখো, তাহলে আই এম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস, অর্থাৎ স্থানটি ত্যাগ করা সর্বশেষ ব্যক্তি হলাম আমি। তাহলে এখানে টু লিভটি হলো ইনফিনিটিভ। এখন এখানে একটি ইনস্ট্রাকশন এইভাবে দিবে, ইনফিনিটিভ ফ্রেজ। দেখো, তোমাদের আমি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, দেখো এগুলো ব্যবহারের ধরনটা কিন্তু প্রায় একই রকম। তোমাদের শুধু মনে রাখতে হবে যে কিভাবে এগুলো ঘটিত হয়, তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবে। এখন এখানেও অনুরূপভাবে এই অংশটুকু দেওয়া থাকবে না, অর্থাৎ তোমার জন্য এটুকু গ্যাপ দেওয়া থাকবে। এখানে তোমাকে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা ইউজ করতে গেলে আমি এখানে বসাবো ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সাম ওয়ার্ডস। তাহলে আমাকে এখানে কিছু ওয়ার্ডস যুক্ত করে দিতে হবে। তাহলে আমি কিছু ওয়ার্ডস সহ যদি টু প্লাস ভার্ব ওয়ান নিয়ে আসি, তাহলে আমি কি লিখবো? ম্যানটা হলো নাউন, তাহলে এখানে আমি লিখবো টু লিভ দ্য প্লেস। দেখো, সম্পূর্ণ তখন তোমাকে লিখতে হবে। তখন দ্য প্লেস আগে দেওয়া ছিল আর এখন দেওয়া নেই, তার মানে এই প্লেসটা হলো একটা ফ্রেজ ওয়ার্ড আর টু লিভটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ এই সম্পূর্ণ মিলে হলো ইনফিনিটিভ ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী নিয়মে চলে যাব। পরবর্তী যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেই নিয়মটি হলো অ্যাপোজিটিভ। অর্থাৎ অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার হিসাবে আমরা অ্যাপোজিটিভও ইউজ করে থাকি। তাহলে আমরা এখন জানবো যে অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ অর্থ কি। অ্যাপোজিটিভ অর্থ হলো বিশেষ প্রয়োগ বা কোনো কিছুর বিশেষ নাম প্রয়োগ। ঠিক আছে, কোনো কিছুর বিশেষ নাম প্রয়োগ করাকেই অ্যাপোজিটিভ বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এইভাবে দেই যে একটি নাউনের পর আরেকটি নাউন বা নাউন ফ্রেজ বসে ওই উক্ত নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি কি বললাম যে একটি নাউনের পর আরেকটি নাউন বা নাউন ফ্রেজ বসে উক্ত নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, যেমন আমরা তাহলে এটিকে আমরা এইভাবে ইউজ করতে পারি, অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার হিসাবে আমরা অ্যাপোজিটিভ ইউজ করব। ঠিক আছে, চলো আমরা একটি এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের সংজ্ঞাটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন বাবর ড্যাশ ইজ ড্যাশ ওয়াজ এ পায়াস ম্যান। অর্থাৎ এখানে দেখো অ্যাপোজিটিভের উভয় পাশেই দুটি কমা ইউজ করতে হবে, এই মাঝখানে আমাকে অ্যাপোজিটিভ বসাতে হবে। আমি একটু আগে বলেছি যে অ্যাপোজিটিভ হলো যেমন এটা একটি নাউন, বাবর একটি নাউন, এই নাউনের পরে দেখো আমি পোস্ট করতে হবে, যেহেতু নাউনের পরে আমাকে বসাতে হবে, এটা পোস্ট মডিফায়ার হয়ে যাবে। তাহলে নাউনের পরে এই বাবর একটি নাউন, এরপরে এখানে
কোনো নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে এবং এখানে যে নাউন বা নাউন ফ্রেজটি বসবে সেই নাউন বা নাউন ফ্রেজটি এই নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে। তখন এই নাউন বা নাউন ফ্রেজটি হয়ে যাবে পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই নাউনের একটা মডিফায়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, যেমন বাবর সম্পর্কে তথ্য প্রদান করে এমন কোনো বিশেষ ওয়ার্ড এখানে আমাকে ইউজ করতে হবে। তাহলে বাবর কি ছিলেন, তিনি ছিলেন একজন সম্রাট। তাহলে বাবরকে যদি আমরা সম্রাট হিসাবে আখ্যায়িত করি, অর্থাৎ বিশেষ নামে প্রয়োগ দেখাইতে হবে এই বাবরের নামে, অর্থাৎ বাবরকে আরও কোনো বিশেষ নাম দেওয়া যায় কি না, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি বাবর কি ছিলেন, বাবর ছিলেন একজন সম্রাট, দিল্লির সম্রাট। তাহলে আমি এটি ব্যবহার করব, এম্পায়ার অফ দিল্লি। বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান। বাবর দিল্লির সম্রাট একজন ধার্মিক লোক ছিলেন, অর্থাৎ বাবর দিল্লির সম্রাট একজন ধার্মিক লোক ছিলেন। তাহলে এখানে দিল্লির সম্রাটকে, দেখো দিল্লির সম্রাটকে, তার মানে এই দিল্লির সম্রাটটা এই বাবর সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ দিল্লির সম্রাট হলেন বাবর, অর্থাৎ বাবরকে বিশেষ কোনো নামে এখানে দেখানো হয়েছে। তাহলে এম্পায়ার অফ দিল্লি, দিল্লির সম্রাট কে বাবর, অর্থাৎ বাবরই হলেন দিল্লির সম্রাট। এই দিল্লির সম্রাট বাবর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান। বাবর দিল্লির সম্রাট, তিনি ছিলেন একজন ধার্মিক লোক। এখন তুমি যদি এই ফ্রেজ ওয়ার্ডটি নিয়ে আসতে না পারো, অর্থাৎ নাউন ফ্রেজ আমি ইউজ করছি এখানে, তুমি যদি নাউন ফ্রেজ ওয়ার্ডটি নিয়ে না আসতে পারো, তাহলে তুমি অন্য কোনো কিছু চিন্তা করবে। তুমি মনে রাখবে, যদি এখানে ব্যক্তি ব্যবহার করা হয়, এই ব্যক্তির পরে যদি কোনো মডিফায়ার ইউজ করতে বলা হয়, অর্থাৎ অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়, তাহলে তুমি ব্যক্তির ক্ষেত্রে দ্য গ্রেট পারসন, দ্য ফেমাস পারসন ইউজ করতে পারো। দ্য গ্রেট পারসন বা দ্য ফেমাস পারসন, দ্য গ্রেট পারসন অথবা দ্য ফেমাস পারসন ইউজ করবে শুধু ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অ্যাপোজিটিভটি বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব রিলেটিভ ক্লজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউন পোস্ট মডিফায়ার হিসাবে রিলেটিভ ক্লজও আমরা ইউজ করে থাকি। যেমন রিলেটিভ ক্লজ, আমরা জানি ক্লজ মানে বাক্যাংশ, অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ এই নাউন পোস্ট মডিফায়ার্স হিসাবে রিলেটিভ ক্লজ ব্যবহার দেখাবো। শুরুতে আমরা জানবো রিলেটিভ ক্লজ কি। রিলেটিভ প্রনাউনযুক্ত ক্লজ কোনো নাউনের পরে বসে সেই নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ রিলেটিভ প্রনাউনযুক্ত কোনো ক্লজ কোনো নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। আমরা এখন একটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন দ্য বয় ড্যাশ 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 ওয়াজ মাই ফ্রেন্ড। দেখো, এখন রিলেটিভ ক্লজ হলো, এখানে দেয়া বয়টা হলো নাউন, এই নাউনের সাথে আমাকে এখানে একটি ক্লজ ইউজ করতে হবে, অর্থাৎ যে ক্লজটা এই নাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে। অর্থাৎ রিলেটিভ মানে হলো, আমরা বুঝি হলো সম্পর্ক, অর্থাৎ এখানে আমি একটি রিলেটিভ ক্লজ দেখাবো, অর্থাৎ রিলেটিভ প্রনাউনযুক্ত একটি বাক্য দেখাবো, যে বাক্যটি এই নাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যেমন দ্য বয়। আমরা সাধারণত জানি যে রিলেটিভ প্রনাউন হলো ডাব্লিউএস ওয়ার্ডগুলো, যেমন হোয়াট, হুইচ, হাউ, এগুলো আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে ইউজ করে থাকি। তাহলে আমরা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব কি, দ্য বয় হু, দ্য বয় হু। তাহলে এখানে আমাকে একটি ক্লজ বাক্যাংশ ইউজ করতে হবে। তাহলে হু এর পর আমি একটি ভার্ব দিতে পারি, হু সেভড দ্য বয়, হু সেভড দ্য গার্ল। যেহেতু আমাদের ক্লজ ইউজ করতে হবে, তাহলে এখানে একটি ক্লজ হয়ে গেল, দ্য বয় হু সেভড দ্য গার্ল ওয়াজ মাই ফ্রেন্ড। অর্থাৎ বালকটি যে মেয়েটিকে বাঁচিয়েছিল, এখানে এটি হবে সেভড হবে, দ্য বয় হু সেভড দ্য গার্ল ওয়াজ মাই ফ্রেন্ড। অর্থাৎ বালকটি যে মেয়েটিকে বাঁচিয়েছিল ওয়াজ মাই ফ্রেন্ড, সে ছিল আমার বন্ধু। তাহলে এই অংশটুকু হয়ে গেল রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, ঠিক আছে। এই রিলেটিভ ক্লজটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করেছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত ছিল আমার ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আবারও অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।